দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন লোকাল পলিটিক্সে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এগিয়ে আসছে, জমছে প্রচার প্রচারণার গ্রাম থেকে গ্রামান্তরে। আমাদের এই গ্রাম এবং গ্রামান্তরের যেই রাজনীতি, সেই রাজনীতির বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন লোকাল পলিটিক্সে আজকে উপস্থিত আছেন জনাব এনায়েত কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং যুক্ত আছেন মোহাম্মদ এনামুল হক মোল্লা, সভাপতি মক্কা সৌদি আরব বিএনপি এবং গাজীপুর শ্রীপুরের বাসিন্দা। আমরা যতটুকু জানি আমাদের এনায়েত কবির উনি বরিশাল ৩ সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন এবং মোহাম্মদ এনামুল হক মোল্লা উনি গাজীপুর শ্রীপুর থেকে নির্বাচন করতে যাচ্ছে। আমরা শুরুতেই আমরা জানতে চাই যে এই যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন এটা এগিয়ে আসছে, নির্বাচনে যেহেতু যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে আপনি আপনার জায়গা থেকে কি করছেন? ধন্যবাদ। আসলে নির্বাচন করতে চাওয়া, নির্বাচন করা দুইটা একটু ভিন্ন রকমের বিষয়। কারণ আপনারা জানেন যে নির্বাচন হবে দলীয় মনোনয়নের ভিত্তিতে এবং নির্বাচন করতে চাইলে তা সেই নির্বাচন প্রার্থীর নির্বাচন করার অনেকগুলি যোগ্যতার মাপকাঠি আছে আমাদের দেশে। তো ইনফ্যাক্ট আমি বলতে চাচ্ছি যে আগামী নির্বাচন হবে, আমরা আশা করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কিন্তু নির্বাচনের আগেই অনেকগুলি অমীমাংসিত বিষয় আমাদের দেশের রাজনীতিতে আছে, যার মধ্যে পিআর পদ্ধতি একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে এই পদ্ধতিগত তো একটা বিষয় আছে, সারা পৃথিবীতে রাজনীতিতে কোনো পদ্ধতি সর্বজন স্বীকৃত নয় এবং কোনো পদ্ধতি রাজনীতির জন্য স্বীকৃত নয়। আমরা গণতান্ত্রিক রাজনীতি করি, গণতন্ত্রের সংজ্ঞা হলো সংখ্যাগরিষ্ঠের সংখ্যা, যেখানে সংখ্যালঘু মানুষ না চাইলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হয়। এটাই গণতন্ত্র এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে পিআর হোক বা পিআর ছাড়া হোক, নির্বাচন ইনশাল্লাহ হচ্ছে, প্রধান উপদেষ্টা ঠিক যেভাবে বলছিলেন। তো নির্বাচন হলে আপনারা নির্বাচনে যাবেন। তো এই নির্বাচনে যাওয়ার জন্যে তৃণমূলের যে আপনার সাধারণ মানুষ আছে তাদের সাথে আপনাদের সম্পৃক্ততা আরও বেশি এগিয়ে নেওয়ার জন্য কি করছেন আপনারা? ধন্যবাদ। একটি হলো ব্যক্তি পর্যায়ে আমার কর্মকাণ্ড, একটি হলো দলীয় পর্যায়ে কর্মকাণ্ড, আর একটা হলো যদি নির্বাচন জোটবদ্ধ হয় জোটবদ্ধ হিসেবে কর্মকাণ্ড। এগুলি একটু বিস্তারিত না বললে জিনিসটি খুব ক্লিয়ার হবে না। কারণ আমরা গত অনেকগুলি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার প্রয়োজন মনে হয় নাই। সুতরাং গত 4-5টা নির্বাচনে মানুষ কাজ করত প্রশাসন ম্যানেজ করার জন্য, মাস্টার ম্যানেজ করার জন্য এবং অর্থকরী ম্যানেজ করার জন্য। যদি আমরা আশা করি যে আগামী নির্বাচনে মানুষ ভোট দিবে এবং মানুষের ভোটে নির্বাচিত হবে, সেটা পিআরই হোক আর সরাসরি যেভাবেই হোক, তাহলে এর কর্মকাণ্ড একটু ভিন্ন রকমের। আসলে এই তৃণমূল পর্যায়ে আমাদের মতো দলগুলি আমরা সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছি এবং অনেকদিন যাবৎ আমার নির্বাচনী এরিয়া আমার দলের ওয়ার্ড পর্যায়ে কমিটি পর্যন্ত আছে। হ্যাঁ এনায়েত ভাই, আপনার দলের যেই কার্যক্রম সেটা তো যাচ্ছে, এর বাইরে আপনার পার্সোনাল কি কি কার্যক্রম সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু জানতে চাই এনামুল হক মোল্লা ভাই, আপনার জায়গা থেকে আপনার যেই শ্রীপুর, আপনি তো এতদিন ছিলেন সৌদি আরবে এবং শ্রীপুরে আসছেন, শ্রীপুরে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আপনার শ্রীপুরের অবস্থা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, শ্রীপুরের রাজনীতি সম্পর্কে ধারণা আছে কিনা, এবং শ্রীপুরের মানুষের সাথে আপনার কতটুকু হৃদ্যতা তৈরি হয়েছে সেটা যদি একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি সর্বপ্রথম আজকে যে এশিয়ান টিভির মাধ্যমে আমার শ্রীপুর এলাকা নিয়ে কথা বলার মতো একটা সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার গাজীপুর ৩ নির্বাচনী এলাকা শ্রীপুরের সর্বস্তরের সর্বসাধারণ জনগণকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। তো আপনি যে প্রশ্ন করছেন আমাকে, আমার শ্রীপুরের জনগণের সাথে আমার মানে কতটুকু সম্পর্ক, যেহেতু আমি শ্রীপুরে এতদিন পরে প্রবাস থেকে এসে পলিটিক্স করতে বা নির্বাচন করতে উদ্বুদ্ধ হচ্ছি, তার প্রথমত হলো আমি প্রবাসী ছিলাম কিন্তু আমি দূরে ছিলাম না। কেন দূরে ছিলাম না? আমি আমার সাধ্য অনুযায়ী সর্ব অবস্থায় বর্তমান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যে কারোর সাথে অল্প দিয়ে যোগাযোগ করার মতো আমাদের এই মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক
আর যে কোনো ইন্টারনেট যে কোনো কল্যাণে আপনি যোগাযোগ করতে পারবেন। বর্তমান সময়ে পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা তারা সরাসরি মাঠে গিয়েই কানেকশনটা তৈরি করতে পারছে না। ঠিক সেই জায়গাটাতে আপনি এত দূর থেকে আপনার এলাকার মানুষের জন্য কিভাবে তাদের সাথে সম্পর্ক করেছেন এবং তাদের জন্য বিগত দিনগুলোতে কি ধরনের কার্যক্রম করেছেন সেইটা যদি বলতেন। মূলত আমি যেই কারণে দূরে ছিলাম সেটাও পলিটিক্সের কারণেই। আমি গাজীপুরে একাধিক মামলার আসামি, একাধিকবার কারাবরণ করি। এটা কোন সময়ে? এটা আওয়ামী লীগের আমলেই, প্রথম শুরু থেকে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখন আমি আনুমানিক 8 বার জেল খাটি। মানে প্রথম বলতে কি মানে 2096 যে নির্বাচনটা হয়, নির্বাচনের পরে যে প্রথম সবচেয়ে বেশি যার উপরে নির্যাতন হয় মামলার দিক দিয়ে, আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন থানায় মার্ডার মামলা দিয়ে সর্বোচ্চ সন্ত্রাসী 1 নম্বর লিস্টেড আমাকে করা হয়েছে। এবং 2001-এর পূর্বেও আমাকে অগণিত আঘাত। এটা কি মানে রাজনৈতিক মামলা? রাজনৈতিক, টোটালি সব রাজনৈতিক। আচ্ছা। তো যেই কারণে আমাকে জীবন বাঁচানোর তাগিদে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে। তো সেই অর্থে আমার যারা কর্মী ছিল, সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে আপনাকে এই যে রাজনৈতিক মামলার মধ্যে নিয়ে আসা হচ্ছে, তখন আপনি আসলে রাজনৈতিকভাবে আপনার পরিচয় কি ছিল যে এতগুলো মামলার মধ্যে? আমি তখন ছাত্র দলের, আমি সর্বপ্রথমই আমার ইউনিয়ন পরিষদ ছাত্র দলের সাধারণ সম্পাদক হই। আর একটা বিষয় বলে রাখি, সেটা হলো মানে আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। তখন আমাদের শ্রীপুর, গাজীপুর, বর্মি বাংলাদেশে বলা হতো 3য় বৃহত্তর বাজার। ওই সুবাদে আমাদের বাজারের একটা প্রভাব ছিল, যদিও এটা ইউনিয়ন। আর আমি আবার বণিক সমিতি টোটাল ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। তো ওই সুবাদে আর আমার লিডার ছিল চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যেই কারণে মোটামুটিভাবে আমাদের অনেক সহযোগিতাও পেতাম রাজনৈতিকভাবে। আর আমি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি জেলা পলিটিক্স করছি, যেহেতু প্রথম কমিটি আমার সেটা। তাহলে আপনার বিরুদ্ধে মামলাগুলো ঠিক কি কারণে হচ্ছিল? মামলাগুলো হলো, আমার এলাকাটা হলো 3টা থানার মাঝখানে, শ্রীপুর, কাপাসিয়া, গফরগাঁ। তো সব মানুষ ছিল আমাদের এলাকা কেন্দ্রিক, বর্মি কেন্দ্রিক। তো দেখা গেছে আমাদের এলাকাটা একটু ভিন্ন, গোপালগঞ্জের মতো। জানে না, এখানে বিএনপি কখনো পাস করে না, কারণ ম্যাক্সিমামই আওয়ামী লীগ সমর্থন। আর ওরা স্বাভাবিকভাবে বিএনপি যেহেতু কম, ওরা বিএনপি ক্ষমতায় আসার পরও বিএনপি এলাকায় উঠতে পারে নাই। এরকম ছিল হান্নান শাহর এলাকা, যে এলাকা আমি বর্মি থেকে, আমার শ্রীপুর এলাকা থেকে লোকজন নিয়ে ওনার এলাকায় যখন লোকজনকে আমি বাড়িতে উঠাই, তখন আমার এক লোককে মেরে ফেলে, তার নাম হলো মুক্তার। তো এরকম একটা এলাকার মধ্যে আমি সকলকে, আমার নদী বন্দর, আমাদের নৌপথে বর্মি যোগাযোগ রাখতো। তো ওই কি জায়গায় যেহেতু আমার প্রভাব ছিল, ওই সাপুরে আমি গফরগাঁওয়ের এক অংশ, কাপাসিয়ার এক অংশ সহ সকলকে আমি সাহায্য করতাম। তো ওই অর্থে আমাকে দমন করার জন্য যেরকমভাবে 2001-এর পূর্বে আমাকে ওরা একদম মেরে ফেলছে, আল্লাহ শুধু আল্লাহর কুদরতি ক্ষমতা বলে বেঁচে রাখছে। যেমন আমার হাতের রক্ষাটা, পায়ের রক্ষাটা, আমার এখানে ফুসফুস পর্যন্ত, এই চোখ বের করে ফেলছে, মাথার এখানে অনেক প্রচন্ড আঘাত, এখানে অনেক বড়, মানে এরকম কোনো আঘাত নেই যেটা করে নাই না। কিন্তু আপনি যেটা বলছেন যে হাতের রক কাটছে, এইটা মানে কোনো কি ধরনের আক্রমণ ছিল? মানে কোন আক্রমণ? না না না, ওটা আমাকে পরিকল্পিত। ওটা আমাকে, আমাদের কিছু বিএনপির ছেলে পেলে ওরা এলাকায় যেতে পারে না, তখন আমি ওদেরকে নিয়ে বাড়ি করে, অনেক দিন হয়ে গেছে, আমি দিয়ে আসছি। দিয়ে আসার পথে এক জায়গায় চা খেতেছি, এই টাইমে ওরা আনুমানিক 200 লোক আওয়ামী লীগের দা লাঠি নিয়ে, নির্বাচনের 95 মুহূর্তেই ঘটনা, তখন আমাকে রাস্তায় এরকমভাবে কুপে জখম করে ফেলে যাই। তো সেইখান থেকে আপনি প্রবাস চলে গেছেন এবং প্রবাসে থেকেই আপনি রাজনীতিটা কন্টিনিউ করছেন। তারপর আমি যেহেতু একাধিকবার আঘাতপ্রাপ্ত, আর সকলের সাথে আমি মানে সহযোগিতায় একটু পরিচিতিটা বেশি হয়ে যায়, তখন আমাকে ধ্বংস করার জন্য এটা মানে শ্রীপুর সবচেয়ে বেশি মামলা হয়েছিল তখন শ্রীপুরে। আর তখন আমাকে একাধিক মামলায় জড়ায় ফেলে এবং ক্রসফায়ার লিস্টে আসামি করে। তো তখন আমি জীবন বাঁচানোর তাগিদে প্রবাসে চলে যাই। ওকে, আমরা আলোচনা করছি লোকাল পলিটিক্স। এই লোকাল পলিটিক্সে আমরা জানতে চাই যে আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা আসলে কি করতে যাচ্ছি জনগণের সাথে। আমরা যেই প্রশ্নটা করেছিলাম এনায়েত কবির ভাইকে, যে আপনার পার্সোনাল যেই নিজস্ব যেই কার্যক্রমগুলো আপনার এলাকার মানুষের জন্য, সেটাতে ঠিক কী কী করছেন। এবং আমি একটু যুক্ত করতে চাই যে আপনার এলাকাতে কতজন মানুষ আছে, তাদের মানে আয়ের উৎস কী, এবং সাথে সাথে আপনার এলাকায় ধনী দরিদ্র যেই পার্থক্য, সেই জায়গাগুলোতে আপনার ডেটাটা আছে কিনা, যদি থাকে তাহলে সেইভাবে আপনার কার্যক্রমগুলো কিভাবে করছেন। ধন্যবাদ, এত চমৎকার প্রশ্ন আমি আমার এই টক শোর জীবনে কখনো শুনিনি। আপনি তো স্পেসিফিক জিজ্ঞেস করেছেন, উত্তর দেওয়ার মতো এই প্রশ্নগুলি কেউ জানতেও চায় না আর কেউ বলেও না।
প্রথমত বলি, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জাগদলের সময় থেকে, যদিও আমি কখনো বিএনপি করিনি। আমি ছাত্রজীবনী বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম। আমি ক্লাস 7 থেকে ছাত্র রাজনীতি করি এবং ক্লাস 9 থেকে আমি গ্রেপ্তার হওয়া শুরু হই আর কি। সুতরাং রাজনীতির সঙ্গে আমার রক্তের সম্পর্ক। এবং আমি 2018 সনের নির্বাচনে আমার এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহণ করি। এ হলো, এবং আমার সঙ্গে আমার 2টা উপজেলা নিয়ে নির্বাচনী এরিয়া বরিশাল 3, এতে মোট 2টা উপজেলায় মোট 14টি ইউনিয়ন, এবং সম্ভবত ভোটের দিক থেকে বাংলাদেশের অন্যতম ছোট ভোটার সংখ্যা আমার নির্বাচনী এরিয়ায়, যেখানে প্রায় 2 লক্ষ ভোটার মাত্র। এবং দেশের সর্বশেষ সব নির্বাচনগুলিতে এখানে যেগুলিতে নির্বাচন হয়েছে এই 16 মানে এই 24 বাদে আর কি, সাধারণত 50% ভোট কাস্ট হয়। আচ্ছা, এবং সবচেয়ে কম সংখ্যক ভোটে আমার নির্বাচনী এরিয়ায় মানুষ নির্বাচিত হয়, যেটা 45 থেকে 50,000 55,000 ভোট। আচ্ছা, এবং আপনার যে 2 লক্ষর কথা বলছেন, এর মধ্যে হিন্দু মুসলিম বা স্পেসিফিক বলতেছি, এখানে মাইনরিটি ভোট আছে সর্বোচ্চ 3%, এবং বাকি সবই মুসলমান ভোট। এবং আমার নির্বাচনী এরিয়া মুলাদি থানায় 7টা ইউনিয়ন, এবং এর মধ্যে আমার যে ইউনিয়ন সবিপুর ইউনিয়ন, এইখানে 15,000 ভোট, এবং আমার বাড়িতে ভোট হলো 4,500। আমি আপনার খুব স্পেসিফিক বলতেছি। আর অর্থনৈতিক অবস্থা বলতেছি, আমাদের মুলাদি উপজেলায় 58,000 হেক্টর জমি আছে, এর মধ্যে 45,000 হেক্টর জমি অনাবাদি, এবং যেখানে কোনো চাষবাস হয় না। এবং এটা সারা বাংলাদেশের অবস্থার মতোই হয়তো, কিন্তু আমার এরিয়াটা আরও বেশি মানে ডিফিকাল্ট, কারণ এখানে মানুষ চাষ করে না। প্রধান কারণ হলো কস্ট অফ প্রোডাকশন রিটার্ন করে না, এবং এক ফসলি মানে জমি আর কি, বছরে একবার ধান হয় এবং অন্য কোনো চাষ হয় না, কারণ আর কোনোটারই কস্ট অফ প্রোডাকশন ওঠে না। এবং জনসংখ্যার কারণে এবং বর্তমান এই বিদেশমুখী মানুষের শ্রমবাজার যাওয়ার কারণে আমাদের এরিয়ায় কৃষি শ্রমিকও পাওয়া যায় না। তাহলে কিভাবে কৃষি চাষ হচ্ছে না এই কারণে, কারণ একজন কৃষি শ্রমিককে 800 থেকে 1,000 টাকা দিতে হয় একদিনে, এবং 1,000 টাকা দিয়ে তার কৃষক আনার পরে সেই জমিতে যা ফসল হয় তার উৎপাদন ব্যয় কখনোই ব্যাক করে না। আচ্ছা, তার মানে আপনারা মানে খাদ্যের যে চাহিদা সেটা টোটালটা কি পরনির্ভরশীল অন্য জায়গা থেকে? সম্পূর্ণ। এবং আমি একটা উদ্যোগ নিয়েছিলাম 2018 সনে, একটি ব্যতিক্রমী উদ্যোগ সারা আমার এরিয়া এবং সারা বাংলাদেশের মধ্যেই। আমি অনেক গবেষণা করে জাফরান চাষের একটা পরিকল্পনা নিয়েছিলাম আমার এরিয়ায়, এবং যেটা পাইলট প্রকল্প হিসাবে আমি সফল হয়েছি আমার নির্বাচনী এরিয়ায়। কারণ আমরা এখানে গবেষণা করে দেখছি যে আমাদের এখানকার যে বেলে মাটিটা চরের মধ্যে, এটা জাফরান চাষের উপযোগী, এবং আমি ব্যাপকভাবে এই জাফরানের বীজ নিজে সংগ্রহ করি কাশ্মীর থেকে, ইরান থেকে বিশেষজ্ঞ এনে আমার এই এরিয়ায় আমার নির্বাচনী এলাকাগুলিতে আমি এই বীজ সরবরাহ করি। কিন্তু পরবর্তী সময়ে আপনি তো বুঝেনি এদেশের রাজনীতি কীরকম, যে আওয়ামী লীগ সব কিছু এমনভাবে দখল করছে যেখানে আসলে গিয়ে আর আমরা যারা আওয়ামী লীগ করি নাই তাদের জন্য আর কিছু করতে পারার জায়গা ছিল না। এবং আমরা একটা এত ভীতি সংস্কৃতির মধ্যে ছিলাম যে আমি আওয়ামী লীগ করি না এই কথা, মানে এই কথা, বা আমি আওয়ামী লীগ সমর্থন করি না এইটা বলার মতো অবস্থা ছিল না। আমি একটু পিছনে ব্যাক করি, আমি তখন অন্য একটা রাজনৈতিক দল করতাম। আমি কোনো একটা মানে সভায় শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বলেছিলাম যে আমি শেখ মুজিবুর রহমান সম্বন্ধে বেশি কিছু জানি না। আচ্ছা, এই বলার অপরাধে আমি অনেকদিন কথা বলতে পারি নাই, সুতরাং সেখানে এলাকায় গিয়া মানে কর্মকাণ্ড করতে পারার মতো জায়গায় ছিলাম না। আচ্ছা, আমরা নিশ্চয়ই আগামী দিনে কর্মকাণ্ড করার সুযোগ পাবো। তো এর মধ্যে আমরা আবারও একটু এনামুল ভাইয়ের কাছে আসি। আপনার খুব স্পেসিফিক আপনার এলাকা, যেই এলাকাতে আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন, সেই আপনার যে এলাকাটা আছে এইখানে আপনি আপনার কি কার্যক্রম আগামী দিনে করতে চাইতেছেন? আমার এলাকা গাজীপুর 3 শ্রীপুর উপজেলা। তো এখানে আমার যেই এলাকায় যেই সমস্যাগুলি আমার সাধারণ জনগণ ফেস করতেছে, প্রথম যেটা সেটা হলো আপনারা জানেন ইন্ডাস্ট্রি এরিয়া, ওই সুবাদে টাকা পয়সার কিছু মানে আসা যাওয়া
এটা একটু বেশি অন্য এলাকার তুলনায়। মানে আমি যদি খুব স্পেসিফিক জানতে চাই যে ধরেন আগামী নির্বাচনে যদি যাইতেছেন, আপনার এলাকার মানুষের সাথে আপনার সম্পৃক্ততা হওয়া দরকার, প্রচারণায় যাওয়া দরকার, সেই প্রচারণায় যেতে গেলে মূল সমস্যাগুলি কি সমস্যা আছে এবং সেটা কিভাবে আপনি সমাধান করতে পারেন খুব সংক্ষিপ্ত। আমি আপনাকে মূল সমস্যা একটু হিট করতেছি। সেটা হলো আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাসী এবং মাদক। এটার জন্য প্রতিটা পরিবার আজ হুমকির মধ্যে আছে। একটা স্কুল কলেজের প্রতিটা উঠতি বয়সের ছেলেপেলেই নেশায় আসক্ত। আর কিশোর গ্যাং এরকম বেশি যে যাকে ওরা টার্গেট করে ওকে ওরা সদস্য করে, অন্যথায় এই পরিমাণ মারপিট করে যা আমি অল্প সময়ে আপনাকে উদ্যোগ নিয়েছি বলতে আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে জেনেছেন, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী বেশ কিছুদিন আগে পুলিশে ছিনতাই করে নিয়েছিল। ওটা সম্পূর্ণরূপে আমার সহযোগিতা নিয়ে এসপি মহোদয়, আমাদের ওসি মহোদয় সকলের সমন্বয়ে দীর্ঘদিন যাবত আইএসআইআর কিন্তু নাম করা একজন সন্ত্রাস, ওই একটা আমারই ব্রিকফিল্ডে জিম্মি করে একটা সাধারণ লোককে আপনার এলাকার মাদক নির্মূলের জন্য এবং সন্ত্রাস দমনের জন্য কাজ করে যাচ্ছে। এই কথাটা আপনার একটু বলি ভাইজান, সে আমারই ব্রিকফিল্ডে একটা লোককে 100 টুকরা করে আতঙ্ক ছড়ায় দেয় অনলাইনের মাধ্যমে। ওই সন্ত্রাসের কারণে কেউ মিডিয়ার মধ্যে কেউ কথা বলতে পারে না, কোনো মামলাও করতে পারে নাই, যে পরিমাণ অভিযোগ ছিল। এই সন্ত্রাসী বাহিনী ইতিমধ্যে ইনশাআল্লাহ দমন করছে। আমরা শেষ করব, আপনি আপনার এলাকার মানুষের জন্য কিছু বলতে চান কিনা? আমি দুটি কথা আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। প্রথম, আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যেহেতু আমি বিএনপি করি। তো আজকে আমাদের কিন্তু পূর্বের বিএনপি প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, বর্তমান বিএনপির প্রতিপক্ষ হলো জামাতে ইসলাম, কারণ মাঠে এখন আওয়ামী লীগ নেই। তো এখন আমি যেটা সংক্ষেপে বলতে চাই যে সাইকেলের সাথে সাইকেলের প্রতিযোগিতা হতে পারে, হুন্ডার প্রতিযোগিতা হতে পারে না। কিন্তু আওয়ামী লীগ যখন অনেকটাই অন্ধকারাচ্ছন্ন পলিটিক্স করতো, তখন তার তুলনায় বিএনপিকে মানুষ ভালো হিসাবে পছন্দ করত। কিন্তু বর্তমান যে বিএনপি, সে কিন্তু জামাতের প্রতিপক্ষ। এটা কিন্তু আমাদের অনেক নেতৃবৃন্দ এখন অনুধাবন করে নাই, যার জন্য জামাতের প্রতি এলাকার মানুষের জন্য কিছু বলার আছে। জি, সেটাই আমি বলতেছি। যেই কারণে আমাদের যেই সমস্ত বিএনপি এখন ফ্রন্টলাইনে আছেন, যিনারা ইতিমধ্যে ব্যবসায়িক কিছু সুবিধা নিয়েছেন, ইতিমধ্যে ওনারা মানুষ থেকে অনেক দূরে। তা আমার বিএনপি যদি নমিনেশন নির্বাচনে এই বিষয়গুলি সামনে নিয়ে আসে, সামনে না আনে, এবং এই অর্থে যদি ওই সামনের সারি লোকদেরকে নির্বাচিত করে যারা ইতিমধ্যে বিতর্কিত, তাহলে সারা বাংলাদেশে বিএনপি অনেকটাই জামাতের সাথে পরাজিত হবে। আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলি, যে খুবই সংক্ষিপ্ত, দ্রুত একটু, আমরা শেষ করব। জি, সেটা হলো বর্তমান আমাদের যেহেতু আপনার লোকাল পলিটিক্স, এই অর্থে আমি একটা কথা বলি, আমরা যারা লোকাল পলিটিক্স আছি, আমাদের অনেকেই মনে করেন এই পরিমাণ ব্যথা যে প্রকাশ করার এবং বলার না এরকম মাধ্যম আছে, না হাই লেভেলের সাথে এরকম মেনটেন করে প্রকৃত জিনিসটাকে উদ্ধার করার কোনো সুযোগ আছে। তো সেই অর্থে আপনার এশিয়ান টিভির মাধ্যমে আজকে যে মেসেজটা আমি ওনাদেরকে দিয়ে বলবো, সেটা হলো বাংলাদেশের প্রতিটা এরিয়ায় ওনারা যদি ওই নমিনেশন যাকে দিবেন আরেকটু বেশি না ভাবেন, আরেকটু বেশি লোকালিটি চিন্তা না করেন, এটা নিশ্চয়ই দলের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এনায়েত কবির ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি বিগত যেটা বলছিলেন, বিগত দিনে সেরকম কাজ করার সুযোগ পান নাই, আগামী দিনে নিশ্চয়ই কাজ করার সুযোগ পাবেন, এবং ছোট্ট করে আপনার এলাকার মানুষের জন্য যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আসলে আমি নির্বাচন করতে পারি বা না পারি, যেই কাজগুলি আমি করতে চাই সেগুলি আমি করবই। এটার সঙ্গে আমার নির্বাচন খুব সংশ্লিষ্ট না। একটু বলতে দিতে হবে, ঢাকা থেকে বরিশালের দূরত্ব এয়ার টু এয়ার 98 কিলোমিটার, অথচ বাংলাদেশের মধ্যে একমাত্র আমার উপজেলা মুলাদি যেখানে সড়ক পথে যাওয়া যায় না। আমার প্রধান লক্ষ্য হলো যে ঢাকার সঙ্গে মুলাদিকে সড়ক পথে কানেক্ট করা, এবং এই জন্য আমি কাজ করছি। মানে যেভাবে যেখানে যাওয়া দরকার যাচ্ছি আমার এলাকার মানুষজন নিয়ে। এবং সবচেয়ে বড় সমস্যা এখন আমাদের নির্বাচনী এরিয়ায়, সেটা হলো নদীতে চর পড়ে গিয়েছে, যেটা জানেন সারা দেশের মতোই, এবং ব্যাপক ড্রেজিং দরকার। এই ড্রেজিং না হলে সমস্ত আমার অঞ্চল বন্যায় ভেসে যাবে যদি কখনো ওরকম বন্যা হয়। সুতরাং আমার লক্ষ্য হলো একটি সড়ক পথে কানেক্ট করা, আরেকটি হলো এই নদী ড্রেজিং করা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের আজকের লোকাল পলিটিক্সের দুজন অতিথির কথা, এবং আমরা আশা করছি আগামী দিনে তারা তাদের কথা মতো কাজ করবেন। সাথে সাথে দর্শকদের উদ্দেশ্যে বলি, লোকাল পলিটিক্সে আমরা জনমানুষের কথা শুনছি, গণমানুষের কথা শুনছি। আমরা আপনাদের জন্য এই তৃণমূলের নেতাদেরকে সামনে তারা কি কাজ করবে, এলাকার জন্য কি কাজ করেছে সেগুলো তুলে ধরব, এবং এশিয়ান টেলিভিশনের এই নিয়মিত আয়োজন লোকাল পলিটিক্স দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।